একসময় যে গৌড় ছিল বাংলার শক্তিশালী রাজধানী, সেই গৌড় কেন আজ ধ্বংসস্তূপ? ইতিহাস কি আমাদের পুরো সত্যটাই বলেছে? রাজপ্রাসাদ, সোনার মসজিদ আর সমৃদ্ধ সভ্যতা সবকিছু হারিয়ে গেল কিভাবে? গৌড়ের পতনের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ইতিহাস। গৌড় কি শুধু একটি হারিয়ে যাওয়া নগরী, নাকি এটি বাংলার সবচেয়ে রক্তাক্ত ইতিহাসের সাক্ষী? এই মাটির নিচে আজও চাপা পড়ে আছে রাজাদের বিশ্বাসঘাতকতা, যুদ্ধ আর মহামারীর ভয়াল স্মৃতি। গৌড় জনপদের পতন বাংলার হারানো রাজধানীর ভয়ঙ্কর ইতিহাস। এক রাতেই বদলে গিয়েছিল গৌড়ের ভাগ্য, কিন্তু কেন? চলুন সম্পূর্ণটা জেনে নিই। অষ্টম থেকে দ্বাদশ শতক বাংলার ইতিহাসে এই দীর্ঘ 4 শতক পরিচিত পাল যুগ নামে। এই সময় গৌড় কোনো স্বাধীন রাজ্য না হলেও পাল সাম্রাজ্যের অধীনে এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক, সামরিক ও সাংস্কৃতিক জনপদ। পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় গৌড় এক অনন্য সভ্যতা পর্ব অতিক্রম করে। শশাঙ্ক পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাল বংশের প্রতিষ্ঠা করেন আনুমানিক 750 খ্রিস্টাব্দে। গোপাল ও তার উত্তরসূরিরা গৌড়সহ সমগ্র বঙ্গ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। গৌড় তখন পাল সাম্রাজ্যের একটি প্রধান প্রশাসনিক অঞ্চল, সামরিক ঘাঁটি ও রাজস্ব কেন্দ্র, পূর্ব ও উত্তর ভারতের যোগাযোগ স্থল হিসেবে গড়ে ওঠে। পাল রাজারা ছিলেন মহাযান ও বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রধান পৃষ্ঠপোষক। গৌড় অঞ্চলে এর প্রভাব দেখা যায় বৌদ্ধ বিহার ও স্তূপ নির্মাণে, ভিক্ষু ও পণ্ডিতদের রাজকীয় অনুদানে, ধর্মীয় সহনশীলতার পরিবেশে। যদিও গৌড় শহর নিজে বড় বিশ্ববিদ্যালয় কেন্দ্র না হলেও এটি ছিল বৌদ্ধ বুদ্ধিবৃত্তিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। পাল যুগের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, বিশেষভাবে নালন্দা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার। এই শিক্ষাকেন্দ্রগুলো পাল রাজাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়। গৌড়ের ভূমিকা এখানে ছিল শিক্ষার্থী ও পণ্ডিতদের যাতায়াতের কেন্দ্র, রাজকীয় প্রশাসনের মাধ্যমে অর্থ ও নিরাপত্তা সরবরাহ। পাল যুগে গৌড় ও পার্শ্ববর্তী অঞ্চল হয়ে উঠেছিল আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের করিডোর। এই সময় চীন, তিব্বত, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষার্থী আসত। বৌদ্ধ পাণ্ডুলিপি অনুবাদ ও সংরক্ষণ হতো। বাংলা অঞ্চলের চিন্তাধারা এশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। গৌড়ের নদীপথ ও স্থলপথ এই আন্তর্জাতিক যোগাযোগে বড় ভূমিকা রাখে। যদিও পালদের রাজধানী কখনো পাটলিপুত্র, কখনো মুদগগিরি বা অন্যত্র ছিল, তবুও গৌড় ছিল শক্তিশালী সামরিক ঘাঁটি, সীমান্ত রক্ষার কেন্দ্র, রাজস্ব ও শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড়ের কৌশলগত অবস্থান পাল সাম্রাজ্যের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক ছিল। পাল যুগে গৌড়ের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, বিশেষ করে ধান ও শস্য উৎপাদন। গ্রাম ও নগর জীবনের সমন্বয়ে ভূমিদান প্রথা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনীতি ও সমাজ গভীরভাবে যুক্ত ছিল। সাংস্কৃতিক বিকাশ। পাল যুগে গৌড়ে পাল শিল্পশৈলীর প্রভাব, পাথর ও ব্রোঞ্জ মূর্তিশিল্পের বিকাশ, সংস্কৃত ও বৌদ্ধ সাহিত্যের চর্চা। এই সাংস্কৃতিক ধারাই পরবর্তী সেন যুগ ও মধ্যযুগীয় বাংলার শিল্পে প্রভাব ফেলে। ঐতিহাসিক মূল্যায়নে পাল যুগে গৌড় ছিল রাজনৈতিক ক্ষমতার সহায়ক কেন্দ্র, বৌদ্ধ জ্ঞান সভ্যতার অংশীদার। যদিও এটি রাজধানীর মর্যাদা পায়নি, তবুও গৌড় ছিল পাল সাম্রাজ্যের মেরুদণ্ড স্বরূপ জনপদ। পাল যুগের অবসানের পর বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে সেন বংশের উত্থানের মাধ্যমে। এই সময় গৌড় ও সমগ্র বঙ্গদেশে হিন্দু ধর্ম, সংস্কৃতি ও ব্রাহ্মণ্য প্রথার শক্তিশালী পুনরুত্থান লক্ষ্য করা যায়। সেন রাজারা মূলত কর্ণাটক, দক্ষিণ ভারত থেকে আগত বলে মনে করা হয়।
বিজয় সেন, বল্লাল সেন ও লক্ষণ সেন এই 3 শাসকের আমলেই সেন সাম্রাজ্য সর্বাধিক শক্তিশালী হয়ে ওঠে। গৌড় সেই সময় ছিল প্রধান প্রশাসনিক কেন্দ্র, সামরিক ও রাজনৈতিক শক্তির আধার, সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র। সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রভাব হ্রাস পায় এবং তার স্থলে হিন্দু ধর্ম, বিশেষ করে ব্রাহ্মণ্য ও শৈব বৈষ্ণব ধারার পুনরুজ্জীবন ঘটে। বৈদিক ও পুরাণ ভিত্তিক ধর্মাচারের প্রসার, ব্রাহ্মণদের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি, রাজদরবারে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রাধান্য। সেন যুগকে বাংলা সংস্কৃত সাহিত্য চর্চার স্বর্ণযুগ বলা হয়। উল্লেখযোগ্য সাহিত্যিক ও গ্রন্থ: বল্লাল সেন দান সাগর, অদ্ভুত সাগর; লক্ষণ সেন নিজে কবি ও বিদ্বান; জয়দেব গীতগোবিন্দ, রাধাকৃষ্ণ প্রেম কাব্যের অমর সৃষ্টি। রাজদরবারে পণ্ডিত, কবি ও দার্শনিকদের সমাগম ঘটত, ফলে গৌড় হয়ে ওঠে জ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেন যুগে ব্যাপকভাবে হিন্দু মন্দির নির্মাণ শুরু হয়, যা বাংলার স্থাপত্যের নতুন ধারা সৃষ্টি করে। ইট নির্মিত মন্দির, শৈব বৈষ্ণব ও শক্ত উপাসনা কেন্দ্র, অলঙ্কৃত প্রবেশপথ ও মূর্তিশিল্প। যদিও অনেক মন্দির পরবর্তীকালে ধ্বংসপ্রাপ্ত হয়, তবু ঐতিহাসিক সূত্রে এ যুগের সমৃদ্ধ স্থাপত্যের কথা জানা যায়। সেন রাজারা একটি কেন্দ্রীয় ও শৃঙ্খলাবদ্ধ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। প্রশাসনিক বৈশিষ্ট্য: ভূমিদান ও কর ব্যবস্থা সুসংগঠিত, ব্রাহ্মণ ও সামন্তদের মাধ্যমে শাসন পরিচালনা। সেনাবাহিনী শক্তিশালী হলেও সীমান্ত প্রতিরক্ষা দুর্বল ছিল। মুসলিম অভিযানের সূচনা ও সেন যুগের অবসান। এই যুগেই বাংলার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়। উত্তর ভারত থেকে মুসলিম শাসকদের আগমন। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নবদ্বীপ আক্রমণ করেন। লক্ষণ সেন পরাজিত হয়ে পলায়ন করেন। এর মাধ্যমে সেন যুগের অবসান ঘটে, বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। গৌড় নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়। হিন্দু সংস্কৃতির শেষ বৃহৎ রাজকীয় পুনরুত্থান। সংস্কৃত সাহিত্য ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ যুগ। মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক রূপান্তরের সূচনাবিন্দু। মুসলিম বিজয়ের সূচনা হয় 1204 খ্রিস্টাব্দে। 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি অল্প সংখ্যক অশ্বারোহী সৈন্য নিয়ে আকস্মিক অভিযানে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। এই বিজয়ের ফলেই বাংলায় মুসলিম শাসনের সূচনা, সেন যুগের অবসান। গৌড় মুসলিম শাসনের কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই অভিযান শুধুমাত্র সামরিক বিজয় ছিল না, এটি ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গভীর পরিবর্তনের সূচনা। মুসলিম শাসনের অধীনে গৌড় একাধিক নতুন নামে পরিচিত হয়ে ওঠে। নামকরণ করা হয় লক্ষণ সেনের নামানুসারে। প্রশাসনিক ও রাজকীয় দলিলপত্রে বহুল ব্যবহৃত, দিল্লি সালতানাতের অধীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত। গৌড়ের সমৃদ্ধি, সৌন্দর্য ও প্রাচুর্যের প্রতীক। মধ্যযুগীয় মুসলিম সাহিত্য ও ভ্রমণ কথায় এই নামের উল্লেখ পাওয়া যায়। এই নামগুলো গৌড়ের মর্যাদা ও গুরুত্বকে নতুন মাত্রা দেয়। মুসলিম শাসকরা কেন গৌড়কে রাজধানী হিসেবে নির্বাচন করলেন, এর পেছনে ছিল কয়েকটি সুস্পষ্ট কারণ। গৌড় ছিল নদী ও জলাভূমি দ্বারা বেষ্টিত। শত্রু আক্রমণ থেকে প্রাকৃতিক সুরক্ষা পাওয়া যেত। দুর্গ নির্মাণ ও নগর রক্ষার জন্য আদর্শ স্থান। এই ভৌগোলিক নিরাপত্তা মুসলিম শাসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গঙ্গা, মহানন্দা ও সংশ্লিষ্ট নদীপথের সংযোগস্থল। নৌপথে সেনা চলাচল, বাণিজ্য, প্রশাসনিক যোগাযোগ সহজ ছিল। নদীপথ নিয়ন্ত্রণ মানেই ছিল বঙ্গের অর্থনীতি ও সামরিক শক্তির নিয়ন্ত্রণ। চাল, চিনি, তুলা, রেশম ও নীল উৎপাদন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। গৌড় দ্রুত পরিণত হয় এক সমৃদ্ধ বাণিজ্য নগরীতে, যা রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্বতন পাল ও সেন আমলের উন্নত নগর কাঠামো বিদ্যমান ছিল। রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন ও বসতি গড়ে ওঠার উপযোগী পরিবেশ। শাসন পরিচালনায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সহজ হয়, ফলে গৌড় হয়ে ওঠে বাংলার প্রশাসনিক হৃদয়।
মুসলিম বিজয়ের পর গৌড়ে শুরু হয় এক নতুন সাংস্কৃতিক অধ্যায়। মসজিদ, মাদ্রাসা ও খানকাহ নির্মাণ, আরবি ফার্সি ভাষার প্রসার, নতুন শাসন ব্যবস্থা ও আইন কানুন, স্থানীয় জনগণের সঙ্গে ধীরে ধীরে সাংস্কৃতিক মেলবন্ধন। গৌড় রূপ নেয় এক বহু ধর্মীয় ও বহু সাংস্কৃতিক মহানগরীতে। ত্রয়োদশ শতকে গৌড় মুসলিম বাংলার প্রথম শক্তিশালী রাজধানী, দিল্লি সালতানাতের পূর্বাঞ্চলীয় কেন্দ্র, মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক রূপান্তরের প্রতীক। এই সময় গৌড়নগরের নিখুঁত নগর পরিকল্পনা ছিল। শহরগুলো ছিল উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত, যা শত্রু আক্রমণ ও জলপ্রবাহ থেকে রক্ষা করত। প্রাচীরের চারপাশে পাহারাদার ও দুর্গ থাকত, যা নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণের সুবিধা নিশ্চিত করত। প্রধান রাজপথ ও সড়কগুলো নির্দিষ্ট দূরত্বে নির্মিত, যা শহরের কার্যক্রমকে সুশৃঙ্খল রাখত। সড়কপথের পাশে স্থাপিত ছিল বাজার, মসজিদ ও প্রশাসনিক ভবন, যা নাগরিকদের সহজ চলাচল ও বাণিজ্যকে সহায়তা করত। নগরে স্থাপিত বাজার ও কারিগরি এলাকার সুনির্দিষ্ট বিন্যাস ছিল। চাল, তুলা, রেশম, নীল, মশলা, গয়না ইত্যাদির বাণিজ্য পরিচালিত হতো। স্থানীয় ও বিদেশি ব্যবসায়ীরা সহজে লেনদেনও করতে পারত। বৃষ্টির জল ও নদীর জল নিয়ন্ত্রণের জন্য জলনিষ্কাশন চ্যানেল ও খাল নির্মাণ করা হয়েছিল। শহরের প্রবাহমান পানি শহরের ধুলো ও গন্ধ দূর করে নাগরিকদের জীবনের মান উন্নত করত। গৌড়ের স্বর্ণযুগের স্থাপত্যিক নিদর্শন আধুনিক গবেষণায় অমর হয়ে আছে। ক্যাথেড্রাল মসজিদ বিশাল গম্বুজ, মিনার ও খিলান দিয়ে সজ্জিত। বিশেষভাবে উল্লেখযোগ্য কুতুব শাহী মসজিদ, শাহী মসজিদ মুসলিম ধর্মীয় স্থাপনার সঙ্গে স্থানীয় স্থাপত্য শৈলীর মেলবন্ধন লক্ষ্য করা যায়। সুলতানদের রাজপ্রাসাদ প্রাচীর ঘেরা, অনেকবার রক্ষিত। বিভিন্ন প্রাসাদে চিত্রকলা, ভগ্নাংশ মূর্তি এবং সোনার অলংকার ব্যবহার হতো। দুর্গের ভিতরে প্রশাসনিক ও সামরিক কেন্দ্র ছিল। শহরের যোগাযোগ ও পানি সরবরাহের জন্য সেতু ও খাল নির্মাণ। জলাধার ও ট্যাঙ্ক ছিল সামরিক এবং নাগরিক ব্যবহার উভয়ের জন্য। কারখানা, গুদামঘর ও বাজারগুলো নগরের স্থাপত্য কৌশলের অংশ। কারিগর ও শিল্পীরা স্থানীয় কাঠামো ও শিল্পশৈলী অনুসারে কাজ করত। আদিনা মসজিদ, যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ। ফিরোজ মিনার, দাখিল দরওয়াজা। লোটন মসজিদ। ইট নির্মাণশৈলী ছিল গৌড়ের বিশেষত্ব। সালতানাতের আমলে মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধি। গড়ে ওঠে মসজিদ, মাদ্রাসা, খানকাহা ও সুফি কেন্দ্র। ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ঈদ, মাউলুদ ইত্যাদি পালন হতো। হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি, মন্দির ও পূজা অনুষ্ঠিত হতো। ব্রাহ্মণ ও পণ্ডিতরা রাজা ও সুলতানের প্রশাসনিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। রাধাকৃষ্ণ ভক্তি, জয়দেবের সাহিত্য ও স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সমৃদ্ধ। যদিও সেন যুগের পরে বৌদ্ধ সম্প্রদায়ের প্রভাব হ্রাস পেয়েছিল, বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ও পুণ্যতীর্থ এখনও বিদ্যমান ছিল। বিদেশি পর্যটকরা বৌদ্ধ স্থাপত্য ও মঠের উল্লেখ করেছেন। গৌড়ের ইতিহাস কেবল উত্থান ও স্বর্ণযুগের গল্পই নয়, এটি ধীরে ধীরে নিঃশেষ হওয়া মধ্যযুগীয় নগর সভ্যতার অধ্যায় হিসাবেও স্মরণীয়। গৌড় ধ্বংস হয়নি একদিনে, বরং প্রাকৃতিক, সামাজিক ও প্রশাসনিক কারণে ধাপে ধাপে পতিত হয়। গৌড়ের জীবনরেখা ছিল নদী। 15 থেকে 16 শতকে পদ্মা ও গঙ্গার গতিপথ পরিবর্তনের কারণে নৌপথ ও বাণিজ্য ব্যাহত হয়। নদীপথের হ্রাস নগরের অর্থনীতি ও কৃষি উর্বরতা কমিয়ে দেয়। নদীর পরিবর্তিত গতিপথের ফলে বারবার বন্যা ও জলপ্রলয় ঘটে। শহরের নগর কাঠামো ক্ষতিগ্রস্ত, প্রাসাদ, মসজিদ ও বাজার ধ্বংসপ্রাপ্ত। বন্যা জনবসতি কমিয়ে দেয় ও অর্থনীতিতে মারাত্মক ক্ষতি ঘটায়। 15 থেকে 16 শতকের শেষ ভাগে শহরে মহামারী ও প্লেগের প্রাদুর্ভাব ঘটে। জনসংখ্যার বড় অংশ মারা যায় বা পালিয়ে যায়। জনশূন্য হওয়ায় শহর আরও দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। সুলতানাত ও পরবর্তী শাসকরা মূলত রাজধানী ও প্রশাসনিক কেন্দ্রকে স্থানান্তরিত করেন। প্রশাসনিক অবকাঠামো এবং স্থানীয় শাসন দুর্বল হয়ে পড়ে। প্রশাসনের অনুপস্থিতিতে অপরাধ ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। পরবর্তীতে রাজধানী ঢাকা ও পরে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়। গৌড়ের রাজনৈতিক গুরুত্ব কমে যায়। প্রশাসনিক কেন্দ্রের স্থানান্তর নগরের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ।
1600 শতকের পর গৌড় প্রায় জনশূন্য হয়ে পড়ে। প্রাকৃতিক বিপর্যয়, মহামারী ও রাজনৈতিক স্থানান্তরের ফলে নগর ধ্বংসপ্রাপ্ত হয়। যদিও স্থাপত্য ও নগর কাঠামোর ধ্বংসাবশেষ এখনও উপস্থিত আছে, এটি প্রমাণ করে মধ্যযুগীয় নগর জীবনের অতুলনীয় গুরুত্ব। আজকের গৌড়ের চেহারা সম্পূর্ণ ভিন্ন। একসময় মধ্যযুগীয় বাংলার শক্তিশালী রাজধানী, বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সমৃদ্ধ নগর এখন ধ্বংসস্তূপ, ইতিহাসের নীরব দলিল ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। গৌড়ের স্থাপত্য, প্রাসাদ, মসজিদ, প্রাচীর এবং সেতুর ধ্বংসাবশেষ শুধু প্রাচীন নিদর্শন নয়, এগুলি একসময়ের জীবন্ত সভ্যতার সাক্ষ্য বহন করে। এখনও রয়েছে গৌড় নগরীর ধ্বংসাবশেষ, প্রাচীর, প্রাসাদ, মসজিদ, মন্দির। খোদাই ও প্রত্নতত্ত্ব, মৃৎশিল্প, শিলালিপি, মুদ্রা ও নৌপথের নিদর্শন। প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ মনে করিয়ে দেয় আমি এক সময় সভ্যতা ছিলাম। বিদেশি পর্যটক ও প্রত্নতত্ত্ববিদরা আজও গৌড়ের ধ্বংসাবশেষের সুন্দর স্থাপত্য ও পরিকল্পিত নগর জীবনের চিহ্ন খুঁজে পান। গৌড় জনপদ ছিল বাংলার আত্মা। একসময় এটি ছিল প্রশাসনিক, বাণিজ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র। আজ সে নিঃশব্দ, জনহীন, কিন্তু তার ইতিহাস অমর। গৌড় আমাদের শেখায় সভ্যতা ভেঙে পড়লেও তার শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চিরন্তন থাকে। যে সভ্যতা ইতিহাস হয় সে কখনো মরে না।